হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। তুলি সংসারে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। আর আজকে ব্লগটা শনিবার। আমি বিকেল থেকে তোমাদের সঙ্গে আজকে কি করি সেটা শেয়ার করব। সবাই দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভীষণ ভালো লাগবে। তো প্রত্যেক দিন তোমাদের সঙ্গে সকালের দিকে কি করি সেই জিনিসগুলো শেয়ার করা হয়, আর বিকেলের দিকে কি করি সেই ভিডিওটা কোনোদিনও শেয়ার করা হয়নি। ভাবলাম আজকে তোমাদের সঙ্গে একটু সেই বিকেলের দিকে, মানে একদম বিকেল 4টে থেকে সন্ধে না, রাত 10টা পর্যন্ত আমি কি করি সেইটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে আমি জামা কাপড়গুলো তুলে রেখেছিলাম, আর সেগুলো এখন সুন্দর করে একটু ভাঁজ করে নিচ্ছি, আর ঠিকঠাক করে জায়গা মতো সেই জিনিসগুলো রেখে দেবো। আর এই জায়গাটা আমার নাইটিগুলো থাকে, আর সঙ্গে আমার হাজব্যান্ডের ওই জামা প্যান্ট থাকে, আর এখন তো পাঞ্জাবি পরে, তো সেই জিনিসগুলো এখানে সুন্দর করে ভাঁজ করে রেখে দিই। আর আমার যে নাইটিগুলো আজকে কাচা হয়েছিল তার সঙ্গে এমনি এক্সট্রা যে নাইটিগুলো থাকে সেগুলো সুন্দর করে এখানে ভাঁজ করে রেখে দিলাম, যাতে ভীষণ সুবিধা হয়। আর তারপর হচ্ছে সংসারের আরও অনেক রকমের কাজকর্ম আছে সন্ধ্যে থেকে, তো সেটাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আর জানো তো, আজকে ঝমঝম করে হঠাৎ বৃষ্টি নেমে গিয়েছিল সন্ধ্যের দিকে, মানে সন্ধ্যে তখনও খুব একটা হয়নি, ওই একটু বিকেল বিকেল হয়েছে, আর অন্ধকার করে মেঘ চলে এসেছে, এর সঙ্গে ঝমঝম করে বৃষ্টিও নেমে গেছে। তো দেখো এখন ঝমঝম করে বৃষ্টিটা পড়ছিল, ওয়েদারটা কিন্তু বেশ ঠান্ডা হয়ে গিয়েছিল, আর কিন্তু বেশ ভালো লাগছিল। আর বৃষ্টি হলে জানো তো, ছোট্টবেলাকার কথা মনে পড়ে। ছোটোবেলায় বৃষ্টিতে কীরকম ভিজতাম, মানে এত ভালো লাগতো ভিজতে। আর সেই জন্য মায়ের কাছে কিন্তু অনেক বকাও খেতাম, আর সঙ্গে মারও খেতাম, কিন্তু তাহলেও কিন্তু সেই দিনগুলো ছিল একদম অন্যরকম। আর খুব মানে মেঘ ডাকুনিও তো তখন ছিল না, তো সেই জন্য মানে বৃষ্টিতে ভিজতে কিন্তু বেশ মজাই লাগতো। যদিও সেটা সকালের দিকে হলে সেটা বেশি ভালো হতো। আর এই বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে বৃষ্টি নামলে একটু ভয়ই লাগতো, কারণ গ্রামের দিকে সন্ধ্যের দিকে বৃষ্টি হলে কারেন্ট চলে যেত। এমনিতেও সারাদিন বৃষ্টি হলে কারেন্টটা অফই থাকতো, কারণ গ্রামের দিকে কারেন্টটা খুব একটা থাকে না। আর সন্ধ্যের দিকে যদি বৃষ্টি নামতো তখন তো একদম অন্ধকার, পড়াশোনারও মানে একদম পাট তুলে দিতাম, কারণ অন্ধকারে তো পড়াশোনা করতে পারবো না। আর সেই হিসেবে কিন্তু সেই দিনগুলো খুব ভালো কাটতো। আর এদিকে দেখো, শৈশবের দিনগুলো তো এখন মনে পড়লে বেশ ভালোই লাগে, কিন্তু আর সেই দিনগুলো তো ফিরে পাবো না। যাই হোক, এখানে চলে এসেছিলাম একটু পাঁপড় ভাজা করতে। আসলে বাইরে বৃষ্টি পড়লেই আমার একটুখানি অন্যরকম কিছু খেতে ইচ্ছা করে। জানি প্রত্যেকটা বাঙালিরই এটা স্বভাব, মানে বৃষ্টি ঝড় বৃষ্টির মধ্যে একটু পকোড়া, কফি বা কড়া করে একটু চা, এগুলো কিন্তু খুবই প্রিয়। আর তাই দেখলাম তখনও তো তোমাদের দাদা বাড়ি আসেনি, আর সেই জন্য কি আর করব, আমি আর আমার ইন্দু সোনা আর বিনু, তো এই কজন মিলেই, আমরা তিনজন মিলেই ছিলাম। তো ভাবলাম যে আমরা তিনজনে একটু পাঁপড় ভাজা আর সঙ্গে একটু কফি বানিয়ে খাই। আর বিনিকে দিয়েছিলাম একটু দুধ। তো দেখো একটু বেশ মানে পাঁপড়টা ভেজে নিয়েছি, সঙ্গে যে একটুখানি নিমকিও নিয়েছিলাম, আর সেটা নিয়ে আজকে আমাদের বিকেলটা কেটেছিল। দারুণ লাগছিল কিন্তু, মানে ভীষণ এনজয় তো আমি করেছি, সঙ্গে আমার মেয়েরাও করেছে, আর খুব ভালো মতো বিকেলটা কেটেছে। যেহেতু বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছিলো, খুব ভালো লাগছিল। তো এখন চলে এসেছি রাতের রান্নাবান্না রেডি করার জন্য। আর এরই মাঝখানে আমি সন্ধে টন্ধে দিয়ে একদম মানে কাপড় টাপড় চেঞ্জ করে সন্ধে দিয়ে চলে এসেছি রাতের রান্না বানানোর জন্য। প্রথমে দেখলে চিকেন এনেছে,
আসলে বৃষ্টি হলে একটুখানি চিকেন খেতে তো আমাদের ভালোই ইচ্ছে করে, তাই না? আর তার থেকেও বড় কথা জানো তো, অনেকের বৃষ্টি হলে খিচুড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমার আবার খিচুড়ি খুব একটা পছন্দের নয়, মানে আমি একদমই পছন্দ করি না। খুব কম, মানে শীতকাল হলে একটু বেশ সবজি টবজি পাওয়া যায়, তখন মনে হয় এক একটা দিন খাই, এমনিতে কিন্তু খুব একটা ভালো লাগে না। আর সেই সঙ্গে আমি একটুখানি আটা মেখে নিচ্ছিলাম, কারণ একটুখানি রুটি বানাবো বলে। বৃষ্টি হলে আমার মনে হয় একটু রুটি বা লুচি খেতে, এইটা কিন্তু আমার বেশ ভালো লাগে। তো প্রথমেই দেখালাম যে চিকেন এনেছে। আসলে আমার ভাই চিকেন এনেছিল আর বলল যে একটু স্যুপ করব। আর সেই জন্য এই চিকেনগুলো আমি কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম, আর এগুলো এখন সুন্দর করে মানে মাংসটা ছাড়িয়ে নেব। জানো তো, এই চিকেনের স্যুপটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই স্যুপটা আমার ভাই খুব সুন্দর বানিয়েছিল, খেতেও কিন্তু বেশ ভালো লাগছিল। আর বড় বড় মাংসগুলো থাকলে সেটা তো স্টু হয়ে যায়, আর তাতে অনেক রকম সবজি দিয়ে খেতে হয়। তখনকার থেকে এই চিকেনের স্যুপটা আমার কিন্তু বেশ ভালো লাগে। স্টুটা অবশ্য মাঝে মধ্যে খাই, তো ওটাও কিন্তু বেশি ভালো লাগে, কিন্তু আজকের স্যুপটাও বেশ ভালো ছিল। তো মাংসটা প্রথমেই বললাম যে কুকারে সিদ্ধ করে নিয়েছি, আর ওই জলটা ফেলিও নি, রেখে দিয়েছি। আর সঙ্গে চিকেনের স্যুপটা আমার ভাই বানাচ্ছিল। আর দেখো এদিকে সমস্ত সবজি দিকে কাটা হয়ে গিয়েছিল, এই যে রসুন, পেঁয়াজ, সঙ্গে ক্যাপসিকাম, গাজর, বিনস সমস্ত কিছু। আর সেই নিয়ে ও আজকে স্যুপটা রান্না করছিল। এমনিতেও কিন্তু চিকেন না দিলেও এই সবজি দিয়ে স্যুপটা কিন্তু এমনিতেও খেতে বেশ ভালো লাগে। মানে শীতকাল বলো বা বর্ষাকাল, মানে শীতকালে তো বেশিরভাগ স্যুপ খেতে তো দারুণ লাগে। মাঝে মধ্যেই যখন আমার শাশুড়ি মা আসেন এখানেতে, তো মাঝে মধ্যেই আমাদের স্যুপটা করা হয়, কারণ শাশুড়ি মা স্যুপ খেতে বেশ ভালোবাসেন। আর আমি মাঝে মধ্যেই ভেজিটেবল দিয়ে করে দিই, কারণ শাশুড়ি মা তো চিকেন খান না, আর তাই সেই জন্য ভেজিটেবল দিয়ে করে দিই। বা অনেক সময় ওই নড়ের যে স্যুপটা আছে, তো ওই স্যুপটার মানে যেটা ভেজিটেবল স্যুপ সেটা নিয়ে আসা হয়, তো ওটাও মাঝে মধ্যে করে দিই। কারণ বেশিরভাগ সময় ওই স্যুপটা অনেকটা মানে পেট ভারও যেমন রাখে, সেরকম খেয়েও কিন্তু মানে খেতেও ভালো লাগে, আর সঙ্গে খেয়েও পেটও ভর্তি থাকে, আর মানে পুষ্টিও আছে, সমস্ত দিকটাই আছে। সেই হিসেবে কিন্তু এই স্যুপটা বেশ ভালো। আর সন্ধেবেলা যদি এই এক বাটি স্যুপ খাওয়া যায়, তাহলে কিন্তু পেটটা একদম ভরে যায়। তখন মনে হয় না যে রাতে আবার কিছু খাই। আর যদিও আমাদের অনেকটা চিকেন নিয়ে এসেছিল, তাই রাতে রুটির সঙ্গে চিকেনটা করেছিলাম, আর সন্ধেবেলা এটা খেয়ে নিয়েছিলাম। এই স্যুপটা কিন্তু খেতে আমাদের বেশ ভালো লেগেছে। আমার তো এই স্যুপটা খেয়ে পেটটা ভরে গেছিলো। যাই হোক, আর এই স্যুপটা করতে খুব একটা বেশি তেলও প্রয়োজন হয় না, মানে খুব অল্প তেলেতে এটা কিন্তু রান্না করা যায়। আর এটা হয়ে গেলে খাওয়া দাওয়ার পর তারপর আমি সন্ধেবেলায় মানে রুটি তরকারি যেটা রান্না করে নেব। আর এই যে দেখো, যে চিকেনটা সিদ্ধ করেছিলাম যে জলটা, সেটাও কিন্তু এই স্যুপটার মধ্যে দিয়ে দিলাম, কারণ ওটা ফেলে দেওয়ার দরকার নেই। আর সঙ্গে একটা ডিমও দিয়েছিল, তো খেতে কিন্তু দারুণ হয়েছিল। আমরা এখানে সবাই মিলে স্যুপটা নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য। আর শেষে একটুখানি গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিয়েছিল একটু লেবু, অপূর্ব লাগছিল কিন্তু খেতে। তো তারপর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমি এখানে চলে এসেছি রাতে রান্না বান্না রেডি করার জন্য। প্রথমে আজকে বললাম যে রুটি করব, আর তার সঙ্গে একটুখানি সিমুই পায়েস করব। জানো তো, সিমুই পায়েস খেতে আমার মানে আমার বিনি সোনা অনেকদিন ধরেই বলছে পায়েস খাবে। তো সেই জন্য ভাবলাম যে আজকে যখন রুটি হচ্ছে, তার সঙ্গে একটু সিমুই পায়েস বানিয়ে নিই। খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই সিমুই পায়েস খেতে তোমাদের দাদাও খুবই পছন্দ করে। তো প্রথমে একটু ঘি দিয়ে দিলাম, আর ঘিটা না একদম শেষের দিকে হয়ে গেছে, মানে ঘিটা শেষ হয়ে গেছে, আর বাড়িতে ঘিও নেই। এবার মাকে বলেছিলাম যে একটু ঘি কিনে পাঠাতে, কিন্তু আমাদের গ্রামে যাদের বাড়ি থেকে ঘি নেয় তাদেরও ঘি হচ্ছে না এখন, তো সেই জন্য দিতে পারেনি। আর ওই ঘিটা দিলে আমার অনেক সুবিধা হয়, মাঝে মধ্যে অনেকটা করে সর হয়ে যায়, তো তখন ঘি করি। কিন্তু এবারে আর সরটা একদম জমা পড়েনি, কারণ দুধ নেওয়াটার মানে দুধের পরিমাণটা অনেকটা কমে গেছে। এখন খুব একটা দুধ নিই না, কারণ মেয়েরা খেতে চায় না সেই হিসাবে, আর সেই জন্য দুধটার সরও পাওয়া যাচ্ছে না, আর সেই হিসেবে ঘিও হচ্ছে না। তো যতটুকু অল্প একটু ঘি ছিল সেটা দিয়ে আজকে ওই সিমুইটা করে নেব। আর সঙ্গে ডেয়ারির দুধ এনেছিল, ডেয়ারি না, আমুল গোল্ড এনেছিল, তো সেটা দিয়ে আজকে পায়েসটা বানাবো। আর আমুল গোল্ডের দুধ দিয়ে পায়েস খেতে কিন্তু বেশ ভালো লাগে।
তো চিনিটা শেষ হয়ে গেছিলো, সঙ্গে দুধটাও। ভাবলাম একবারে যখন চিনিটা ঢালছি আর দুধটাও ঢেলে নিই। আর জানো তো, এই পায়েসের শেষে আমি একটু আমুল দুধ দিয়ে দিই, কারণ মানে আমুল দুধ একটু গুলে নিয়ে তারপর সেটাতে দিয়ে দিই, তাহলে কিন্তু স্মেলটা খুব সুন্দর ওঠে। আমুল দুধের যে একটা আলাদা একটা গন্ধ, সেটা যেন পায়েসের মধ্যে শেষ মুহূর্তে পাওয়া যায়, সেটা কিন্তু দারুণ লাগে। তো যাই হোক, এখানে মানে পায়েসটা এখন সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর যেহেতু সিমুয়ের পায়েস, সেহেতু কিন্তু অনেকক্ষণ সময় লাগবে না, খুব তাড়াতাড়ি পায়েসটা হয়ে যাবে। আর তার মাঝখানে রান্না বান্নাটাও থাকে, আবার সঙ্গে আমার ছোট্ট সোনাটাকে দেখতেও একটু সময় মানে একটুখানি ওকেও দেখতে হয়। তবে সন্ধ্যের দিকে ওকে বেশিরভাগ ওর বাবাই দেখে, কারণ সন্ধ্যের দিকে যখন ওর বাবা বাড়ি চলে আসে বেশিরভাগ সময়টা ওর বাবার কাছেই থাকে। তো এখানে রুটিগুলো আমি বেলছিলাম আর তোমাদের দাদা রুটিগুলো রেডি করে দিচ্ছিল। তো শেষে যখন কয়েকটা রুটি ছিল সেই রুটিগুলো আমি শিখেছিলাম, আর বাদবাকি যে প্রথম থেকে যে রুটিগুলো সেগুলো ওই কিন্তু শিখে দিয়েছিল। তো এই যে দেখো পায়েসটা হচ্ছে, আর এরপর হচ্ছে রুটিটা সব শেষে করব, তার আগে মাংসটা করে নেব। আর জানো তো, প্রত্যেক দিন কিন্তু রুটি করার থাকে না, কারণ মাঝে মধ্যে ভাত করি, রুটি করি, মানে যেদিন যেরকম ওয়েদার থাকে সেরকম বুঝে। আবার যখন তীব্র গরমটা ছিল তখন আবার কি করতাম বলো তো, তখন ওই মানে একবেলা রান্না করে রাখতাম ভাতটা, তো রাত্রের দিকে আবার কিছু একটা বানিয়ে নিতাম, কারণ তখন বেশিরভাগ সময় জল ভাতটাই খাওয়া হতো, কারণ প্রচণ্ড গরমে আমাদের কিন্তু এই গরম ভাতটা খেতে কিন্তু ভীষণ বিরক্ত লাগতো। তো আমার বিনিশোনা যেহেতু ছোট্ট, তো মাঝে মধ্যে ওকে দুধ দিয়ে ভাত খাওয়াতাম, আর মাঝে মধ্যে ইন্দুও দুধ দিয়ে ভাত খেত, আর আমরা ওই জল ভাত খেতাম। আবার মাঝে মধ্যে তরকারি রান্না করে এমনি তরকারি দিয়েও খেতাম। তো প্রথমে এখানে মাংসটা বসিয়ে নেব, আর তারপর শেষে বললাম রুটিটা একদম করে তারপর খেয়ে নেব। আর মেনলি সন্ধ্যাবেলা থেকে এই রুটিনগুলোই আমার থাকে। ওই একটুখানি এরই মধ্যে রান্না টান্না করি, তার মাঝখানে একবার করে ইন্দুকে পড়াই, কারণ ওর যেহেতু পড়াও থাকে, আর বেশিরভাগ সময় ওর পড়াটা ওই সন্ধ্যের দিকে 8টা পর্যন্ত থাকে। তো 8টার পর এসে হয়তো আধ ঘন্টা রেস্ট নেয়, আর তারপর আবার ওকে পড়ানোটা শুরু করি। আর আমি যখন সন্ধ্যাবেলায় রান্নাবান্না করি তখন কিন্তু মাঝে মধ্যে তোমাদের দাদাও আমাকে অনেকটা হেল্প করে। যখন দেখে একটু বেশি রান্নাবান্না থাকে, মানে এমনি ভাত তরকারি হলে খুব একটা হেল্প করার প্রয়োজন পড়ে না, কিন্তু যখন দেখে একটু বেশি রান্নাবান্না থাকে তখন কিন্তু একটুখানি ও হেল্প করে দেয়। মানে ধরো রুটি হলে একটু আমি হয়তো রুটিটা বেলে দিলাম, তো ও একটুখানি শিখে নিল, বা আমি যদি লুচি করি তো তখন আমি হয়তো বেলে দিলাম লুচিগুলো, তখন ওই লুচিগুলো একটু ভেজে দেয়। এইভাবেই এবার মানে সংসারে ধরো মানে সংসারে একটা মেয়ে করে বলে সেই মেয়েটারই সব দায়িত্ব, সেটা তো আর হয় না। একটা পুরুষও যদি তার সঙ্গে একটুখানি দায়িত্ব পালন করে সেটা কিন্তু মন্দ হয় না, তাই না? আর আমরা মেয়েরা এটা কিন্তু খুবই পছন্দ করি, যে আমাদের শ্বশুরবাড়ির আদার্স লোকরা যেমনই হোক না কেন, আমাদের হাজব্যান্ড যেন সবসময় ভালো হয়। আর একটা ভালো হাজব্যান্ড পাওয়া কিন্তু একটা ভাগ্যের কথা, তাই না? আর সেই দিক থেকে কিন্তু আমি একটু লাকি বলতে পারো, কারণ আমার হাজব্যান্ড কিন্তু আমাকে অনেক কাজেতেই সাহায্য করে। তো মানে সংসারের রান্না বান্নার কাজটা বেশিরভাগ করি, কারণ ও নিজে রান্না করতে ভীষণ পছন্দ করে, আর সেই রান্নার কাজে অনেকটা হেল্পও করে। আবার মাঝে মধ্যে ধরো ঘর পরিষ্কার করা, যখন আমি একা ক্লান্ত হয়ে পড়ি তখন কিন্তু ও আমাকে ঘর পরিষ্কার কাজে অনেক সময় হেল্প করে। আবার মাঝে মধ্যে যখন আমি আমার বাচ্চাকে নিয়ে মানে দুটো বাচ্চাকে যখন একসঙ্গে সামলাতে পারি না, তখনও কিন্তু ও হেল্প করে দেয়, কারণ বাচ্চাটাকে নিয়ে সন্ধ্যেবেলা থেকে ওই বেশিরভাগ সময় থাকে। তো একটা সংসারের স্বামী স্ত্রীর বোঝাপড়াটা হচ্ছে সব থেকে বেশি জরুরি, আর সেটা হলে আর কোনো কিছুর প্রয়োজনই পড়ে না। মানে শ্বশুরবাড়ির আর সমস্ত লোক ভালো হলো বা খারাপ হলো সেটা তোমার কাছে কোনো কিছু ম্যাটারই করবে না, যদি তোমার হাজব্যান্ড খুব ভালো হয়। তো অবশ্য আমার শ্বশুরবাড়ির লোকেরাও কিন্তু বেশ ভালো, কারণ মানে সবাই সবার দিকটা বোঝে, সবাই সবাইকে বেশ ভালোই বাসে। তো সেই হিসেবে শ্বশুরবাড়ির লোকরা যে খারাপ সে কথাটা কিন্তু আমি একবারও বলছি না, কারণ আমি মানে শুধুমাত্র আমার কথা বলছি না, একটা মেয়ের কথা সেই হিসেবে আমি তুলনাটা দিলাম। প্রত্যেকটা শ্বশুরবাড়ির লোক খারাপ, প্রত্যেকটা স্বামী খারাপ বা প্রত্যেকটা স্বামী ভালো সেটা কথা না, আমি আমার ব্যাপারটা বললাম। এবার অনেকের ক্ষেত্রে আছে যে শ্বশুরবাড়ি ভালো না হতেও পারে, বাবা অনেকের ক্ষেত্রে আছে হাজব্যান্ডও ভালো হয় না, তো সেটা মানে সেই ব্যাপারটা আলাদা।
আর এখানে দেখো রুটিগুলো মোটামুটি হয়ে গেছে। আর জানো তো মাংসটা করা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ সেই সময় আমার ইন্দু আমার ফোনটা নিয়ে ওর কি প্রজেক্ট দিয়েছে তো সেটা রেডি করছিল, সেই জন্য আর মাংসটা কি মানে মাংসটা কীরকম করলাম সেটা দেখাতে পারলাম না। আর মাংসটা এমনি নর্মালি করেছিলাম, মানে যেরকম কষা মাংস করে তো সেরকমই করেছিলাম একটু আলু দিয়ে। তো সেটাই, সঙ্গে রুটিও হয়ে গেছে। আর এরপর হচ্ছে খাওয়া দাওয়া করে নেব। তো আজকের আমাদের ডিনারে তো ছিল, প্রথমেই দেখে নিয়েছো তোমরা কী কী ছিল, তো সেটা আর নতুন করে বলবো না। আর এইটা এখন রাত ওই 10টা মতো বাজে, এখন এবার খাওয়া দাওয়া করে নেব আর তারপর হচ্ছে ঘুমোবো। তার মধ্যে আমার আরও কিছু কাজ থাকে, মানে ফ্রিজে কিছু ঢোকানো বা সমস্ত ঘর একটু রেডি করে রাখা, ওই মানে মেয়েদেরকে একটু রেডি করে দেওয়া, এই সমস্ত কাজগুলো থাকে। তো এখন ইন্দুর খাবারটা বেড়ে নিচ্ছি আর ওকে খেতে দিয়ে দেবো, আর তারপর আমরাও খেয়ে নেব। তো চলো আজকের ব্লগটা এতটুকুই। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা কমেন্ট করো, লাইক করতে ভুলো না। তবে দেখা হবে আবার অন্য ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।